নমস্কার। বাংলা স্ফেয়ারের ভোট বাংলা পডকাস্টে আমার আজকের অতিথি সুকান্ত মজুমদার। নমস্কার। আমার মনে হয় এই নামটার পরে আজকে আর বাঙালিকে তার পরিচয় বিশ্লেষণ করে দেওয়ার কোনো দরকার নেই। শুধু এইটুকুই বলবো, আমি তার কাছে কৃতজ্ঞ, কারণ এইরকম একটা হেকটিক ইলেকশন ট্যুর করেও তিনি আজকে এই সকালে আমার বাড়িতে এসেছেন এবং আমার সঙ্গে কথা বলতে সম্মত হয়েছেন। এর জন্যে আমি তাকে অবশ্যই ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবো। আর তাকে দেখে কিন্তু আমার মনে হচ্ছে না যে বিদ্রোহী রণক্লান্ত। তাকে আদারওয়াইজ যেরকম দেখতাম আজকেও ঠিক সেরকমই ফ্রেশ দেখছি। এটা কি মানে হেলিকপ্টারে ঘোরার ফল? না, এটা হচ্ছে আমার মনে হয় লাইভকে আমি যেভাবে দেখি তার ফল। আমার সেটা মনে হয়, কারণ লাইফ সম্পর্কে এক একজনের এক এক রকমের ভিউ থাকে। হোয়াট ইজ ইয়োর ভিউ? আমি মনে করি যে লাইফ বা জীবন একটা নদী। সেই নদীর মধ্যে কখনো খরস্রোত আসবে, কখনো শান্ত হবে নদী। আমাকে নৌকো নিয়ে আমার গন্তব্যের দিকে যেতে হবে। আমি নৌকোয় বসে আমার দাঁড় বইছি। আমার বিশ্বাস যে যখন যেরকম হবে, সবসময় তো আমি 6 মারার বল পাবো না। আমাকে বাউন্সার দিলে মাঝে মাঝে ডাগও করতে হবে। তো আমি লাইফকে সেইভাবেই দেখি। লাইফ ইজ এ জার্নি অফ ক্রিয়েটিং সলিউশন টু ইয়োর প্রবলেমস, দোজ আর কামিং টুয়ার্ডস ইউ। ফাইন, বাট হাউ ডু ইউ প্রিভেন্ট দিস আউটরেজাস গরম? না দেখুন, গরম তো অবভিয়াসলি ইট ওয়াজ এ হট ডে, অল দ্য ডেজ ওয়ার ভেরি হট, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু তাতে শরীর একটু খারাপ হয়েছে, আমি সেটাও বলবো না যে শরীর খারাপ হয়নি। কারণ ধুলো গরম, বালি ধুলো বালি, এবং তারপরে এসি নন এসি কনস্ট্যান্টলি। কনস্ট্যান্টলি আপনি রোড শো করছেন, ধরুন 35, 35, 36, 37, এক এক জায়গায় এক এক রকম। তার মধ্যে তো আমি প্রথম যখন রোড শোটা করলাম পিংলাতে, সেদিন আমি প্রায় 2 ঘন্টা, মাথার উপরে কোনো রকম ছাদ ছিল না, মানে পুরো প্রখর রৌদ্র, আর তার মধ্যে পুরোটাই হচ্ছে হুডখোলা গাড়িতে ক্যান্ডিডেটের সাথে প্রায় 2 ঘন্টা ওই রোদের মধ্যে যাওয়া। তাতেই প্রথম দিন আমাকে মোটামুটি সেন্সলেস, প্রার্থী তো কেন সেন্সলেস হয়ে গেছে। ফার্স্ট ফেজের আপনাকে উত্তরবঙ্গে রোড শো করতে হয়নি? উত্তরবঙ্গেও করেছি আমি, কিন্তু আমি দক্ষিণবঙ্গের কথা বলছি। ওকে। ফার্স্ট ফেজের মধ্যেই আমি এসে দক্ষিণবঙ্গের পিংলাতে প্রথম রোড শো করি। হ্যাঁ, কারণ ওদেরও ছিল। হ্যাঁ, ওদেরও ছিল। এবং যখন আমরা রোড শো শেষ করে যেখানে আমাদেরকে বসার ব্যবস্থা করা হয়েছিল আমাদেরই কর্মীর বাড়িতে, ক্যান্ডিডেট সেখানে এসে অসুস্থ হয়ে পড়লেন। মহিলা, তিনি স্বাভাবিকভাবে, তার অসুস্থতা হয়ে গেছিলো। ডাক্তার এলো, ডাক্তার তাকে চেক করলো। আমারও একটু কেমন কেমন লাগছিল, তো যাই হোক, লাকিলি আমি সারভাইভ করে গেছি পিছে। হ্যাঁ, বিকজ ইট ইজ অ্যান অর্ডিল। অবভিয়াসলি আমার সেই জন্যই আমি বিশ্বাস করি শীতকালে ভোট হওয়া উচিত। একদম, এবং একবার ভোট হওয়া উচিত। হ্যাঁ। আমি পলিটিক্যাল, আমার যে অ্যালাইনমেন্ট, আমার যে আইডিওলজিক্যাল অ্যালাইনমেন্ট, তার বাইরে এসে আমার মনে হয় ভোটের জন্য এত দিন, এত পরিশ্রম, এত খরচ, এবং সবথেকে বড় কথা পশ্চিমবঙ্গের জন্য এত মানুষের মার খাওয়া। একবার মার খাক 5 বছরে, তাও মেনে নেওয়া যায়। মানে আমি সেটাও মানতে রাজি আছি। এই প্রতি 2 বছর 3 বছর অন্তর একবার পঞ্চায়েত হবে, তখন মার খাবে আমার কর্মীরা। আবার বিধানসভা হবে, তখন মার খাবে, বাড়ি ভাঙা হবে, লোকসভায় আবার খাবে। আবার খাবে, মেনে নেওয়া যায় না। তো এবারও তো খাবে। না, এবার মনে হচ্ছে খাবো না আমরা। এবার যা ফলাফল আমি এক্সপেক্ট করছি, প্রথম দফার ভোট আমি যা দেখেছি, আমি বলবো না আমি খুব অভিজ্ঞতা আই আছে এম কামিং টু দ্যাট। তার আগে আমি একটা জানতে চাই, আপনার স্বাস্থ্য এবং চেহারা অ্যাভারেজ বাঙালির মতো না। আপনি যে শহরে থাকেন সেটা তো আমার শ্বশুরবাড়ি, আর আপনি দীপালীনগরেই থাকেন। এখন দীপালীনগরে একটা ফ্ল্যাট, ওখানে ফ্ল্যাট নিয়েছেন, আমি জানি, আমি গেছিলাম, শুনলাম। তো ও তো ওর পাশেই তো আমার শ্বশুরবাড়ি ছিল। সেই 82 সাল থেকে যাচ্ছি বালুরঘাট। 82-তে জন্ম হয়েছিল আপনার? আমার 80-তে জন্ম। ও তখন 2 বছর ওই ছিল। 79, 80। সেই জন্যই আলাপ হয়নি আর কি। তাছাড়া আর কোনো কারণ দেখছি না। তো সব রকম অভিজ্ঞতা আছে। এনবিএসটিসি বাস, মানে একবার চড়লে যখন বালুরঘাটে এসে নামতাম মনে হতো পিছনে সব চামড়া টামড়া উঠে কেউ গেছে। ধরে ঝাঁকিয়ে দিয়েছে। হ্যাঁ, এরকম। মানে
আপনি যদি প্লেনে আমেরিকা যান, হুম। একটা জেট ল্যাগও এত কষ্টকর না, যেটা ওটা ছিল। তারপরে মাঝখানে ডাকাতের প্রবলেম ছিল, এই ধুলিয়ান ফুলিয়ান এসব এলাকায়, ফলে একদল বাস একসঙ্গে যেত, হুম। কেমন। আর আমার শ্বশুর শাশুড়ির মুখে শুনেছি, তখন কি নাইট সার্ভিস শুরু না, হয়েছিল? হ্যাঁ, নাইট সার্ভিসই, শুধুমাত্র সরকারি বাসই চলতো তখন হ্যাঁ night শুধু service? ওখান থেকে এনবিএসটি এসপ্ল্যানেডের গুমটি থেকে ছাড়তো, হুম, বলতো 12 ঘন্টা লাগবে, হুম, সেটা কাছাকাছি সময় পৌঁছতো। কৃষ্ণনগরে থামতো, বহরমপুরে থামতো, মালদায় থামতো, তারপরে হুম, কিন্তু যেত ইন এ ক্যারাভ্যান। হুম, কেননা কারুর যদি বিপদ হয়, কোনো একটা যদি আহ, ঢিল পাটকেল খায়, তাদের সঙ্গে থাকার জন্য। আর টায়ার, হুম। ওরে বাবা, নট এনবিএসটিসি টায়ার ওয়াজ লেজেন্ড। হ্যাঁ, তো যাই হোক, আমি তার মধ্যে যাচ্ছি না, বাট সিন্স ইট ইজ মাই শ্বশুর বাড়ি, আমার নস্টালজিয়া খুব স্ট্রং। তখন বালুরঘাটে মুক্তারপাড়া অঞ্চল, ওই এলাকাটাকে মুক্তারপাড়া হ্যাঁ, বলা হ্যাঁ। হতো। দুজন ডাক্তারবাবু ছিলেন, একজন শরদিন্দু সরকার আর একজন আপনাদের করুণাবাবু, মানে আপনার শ্বশুর মশাই যিনি আর কি। এবার যেরকম বিজেপি তৃণমূল, ওরকম ভাগ থাকতো আর কি, মানে কিছু পেশেন্ট তারা শরদিন্দু সরকারের পেশেন্ট, আর কিছু হচ্ছে করুণাবাবুর পেশেন্ট। কিন্তু দুজনের মধ্যে খুব অপার বন্ধুত্ব হ্যাঁ, ছিল। বন্ধুত্ব ছিল। তখন সংসার এরকম ছিল না। না, আর বালুরঘাটের মতো শান্ত স্নিগ্ধ শহর আমি তো কোথাও দেখিনি। আত্রেই তখন ফুল স্কেলে বইতো। এখন তো হাসিনা কি বাদফাত করে দিয়ে একটা রাবার ড্যাম তৈরি করে দিয়েছে এটা বাংলাদেশ। সর্বনাশ করে দিয়েছে। সর্বনাশ হয়েছে তাতে আমাদের। হ্যাঁ, তো যাই হোক, তার মধ্যে আছে নাও। কিন্তু আপনি আমাকে আগে বলুন যে আমাকে কেন বাঙালির মতো দেখতে মনে হয় না? মানে এরকম সুঠাম স্বাস্থ্য, এত বৃষস্কন্ধ, হ্যাঁ, বাঙালি নর্মালি দেখবেন আপনার আমারও তো বাঙালির মতো সুন্দর একটা ভরি আছে, যেরকম আপনার আছে। আমার ভুঁড়ি তো ছেড়ে দিন, আমি তো আপনার মতো এত সৌষ্ঠব নেই, অঙ্গ সৌষ্ঠব। না, আমি অ্যাকচুয়ালি খেলাধুলো করতাম, যখন ভালো খেলতে পারতাম না। খেলাধুলো করলেই হয় না, ডাম্বল বাম্বল বাজতে হয়। না, আমি জীবনে একদিন জিমে গেছি, একদিন গিয়ে খুব তাহলে ব্যথা। এটা আপনার জেনেটিক। হ্যাঁ, হতে পারে, আমি ব্যথা হয়েছিল। আপনার বাবা ঠাকুরদাও এরকমই হবেন। আমার ঠাকুরদা খুব শর্ট বিল্ড ছিলেন, আমার বাবা খুব ভালো স্পোর্টসম্যান ছিলেন। ও, বাবা গ্রামে ফুটবল খেলতেন, বা বাবা আদিবাসীদের সাথে দৌড়ে ফার্স্ট হতেন। ওরে বাবা। মানে জেনারেল ছেলেমেয়েরা আদিবাসীদের সাথে আমরা দৌড়তে পারি না, ওদের না। স্ট্যামিনা অনেক বেশি আমি হয়। জানি সেটা, আমাকেও দৌড়তে হয়েছে তো ঝাড়গ্রামে থাকতাম যখন। তো আমার বাবা ফুটবল, তারপরে হচ্ছে ভলিবল, সাঁতার। আমি যেমন একদমই সাঁতারও কাটতে পারি না, খেলেছি সব, ভালো খেলতে পারতাম না, পড়াশোনাটা কিছুটা করেছি, ভালোই করেছেন। মা পিটিয়ে পিটিয়ে করেছি যতটা সম্ভব আর কি। আপনি কি তার মানে বালুরঘাটে স্কুল কলেজ সব? আমার স্কুল কলেজ, প্রাইমারি স্কুল থেকে একদম কলেজ পর্যন্ত বালুরঘাটে, মাঝে কলকাতায় এসেছিলাম, তারপরে এনবিইউতে, তারপর এনবিইউতে মাস্টার ডিগ্রি। ওখানেই পিএইচডি। হ্যাঁ, পিএইচডি আমি অনেক পরে করি, কারণ আমি এনবিইউ থেকে মাস্টার্স করার পর, যেরকম মধ্যবিত্ত আর 5টা বাঙালি করে, আমি বিএড করলাম, স্কুলে চাকরি করতে হবে। বিএড করতে করতে এসএসসি ক্র্যাক করলাম এবং নেটও কোয়ালিফাই করলাম একসাথে। বিএডের সময় রেজাল্ট বেরোলো পরে অবভিয়াসলি, যখন আমি স্কুলে চাকরি করছি তখন আমি রেজাল্ট এলো যে আমি নেট কোয়ালিফাই করেছি। কোন স্কুলে? আমি বালুরঘাট শহর থেকে 11 কিলোমিটার দূরে, প্রতিরাম? না প্রতিরাম না, রাজুয়া বলে একটা গ্রাম আছে, রাজুয়া সখী সুন্দরী হাই স্কুল। কোইন্সিডেন্টালি স্কুলের শর্ট ফর্ম RSSHS। ওকে। তো স্কুলে পড়তে পড়তে আপনি এসএসসি ক্র্যাক করলেন? স্কুলে পড়াতে 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 পড়াতে? বিএড করতে করতে এসএসসি ক্র্যাক করলাম, হ্যাঁ। স্কুলে চাকরি করতে গেলাম। ওই সময় নেট কোয়ালিফাই, নেটের পরীক্ষাটা দিয়েছিলাম, রেজাল্ট বেরোলো, তখন আমি চাকরি করি সরকারি, এই মানে স্কুল সার্ভিস কমিশন দিয়ে চাকরি করি। তো প্রথমেই তো বিশ্ববিদ্যালয়ে যাননি? না, আমি প্রথমে আমি দুটো ইন্টারভিউ দিয়েছি কলেজ সার্ভিস কমিশনে, একটা বিএড কলেজগুলোর জন্য দিয়েছিলাম, ওটা পছন্দও ছিল না। তারপরে কলেজ সার্ভিস কমিশন দিয়ে আমি পিএসসি দিলাম, পাবলিক সার্ভিস কমিশন বেরিয়েছিল তখন, দিয়ে আমার প্রথম চাকরি স্কুল বাদ দিয়ে, স্কুলে আমি 1 বছর 3 মাস পড়াই, তারপরেই আমার যে পাবলিক সার্ভিস কমিশনের ইন্টারভিউ, তখন পাবলিক সার্ভিস কমিশন মানে একটা প্রেস্টিজিয়াস ছিল। গভর্নমেন্ট কলেজ মানে কোনো সন্দেহ নেই। হ্যাঁ, গভর্নমেন্ট কলেজ মানে তখন ওখানে সবাইকে ডাকতেও না, এমনকি নেট কোয়ালিফাইড পিএইচডি আছে তাকেও ডাকবে না যদি রেজাল্ট ওভারঅল ভালো না হয়, এরকম একটা ব্যাপার ছিল আর কি, খুব বিরাট ব্যাপার। তো প্রথম পিএসসি দিয়ে আমি চাকরি পাই হচ্ছে দার্জিলিং গভর্নমেন্ট কলেজ, 2008। তো তখন গোর্খাল্যান্ড আন্দোলন দার্জিলিংয়ে চরম
পর্যায়ে চলছে। তো সেই অবস্থায় স্কুলে 1 বছর 3 মাস চাকরি করার পর স্কুলের চাকরি ছেড়ে দিয়ে তখন আমার জাস্ট বিয়ে হয়েছে। 8 ডিসেম্বর আমার বিয়ে, 6 ডিসেম্বর আমার বিয়ে, 8 ডিসেম্বর বৌভাত, আর 12 ডিসেম্বর আমি দার্জিলিং গভর্নমেন্ট কলেজে জয়েন করি। 6 ডিসেম্বর মানে ফর ইউ ইজ এ ডেট অফ সেলিব্রেশন। না, সেলিব্রেশন না, শৌর্য দিবস হিসেবে আমরা পালন করি। যেদিনকে বাবরি মসজিদ ভাঙা হয়েছিল। ওই সেম ডেট আমার ম্যারেজ অ্যানিভার্সারি। হ্যাঁ, তাই আপনার কেউ ভুলবে না ওই ডেট। না, আমি ওই জন্য আমি মনে রাখতে পারি, লিটারেলি আমার সুবিধে হয়েছে। তো আপনি কি মানে শৈশব থেকেই আরএসএস করেন? আমি যখন ক্লাস 10 11-এ পড়ি তখন থেকে সংঘের সাথে আমার যোগাযোগ হয়। 11-এ সংঘের শাখায় প্রথম যাওয়া, তারপরে ধরুন এটা 2000-এরও আগে, 97 98 এরকম। আমি 2000 থেকেই ধরি, 2000 থেকেই আমি অ্যাক্টিভলি আইডিওলজির প্রতি আস্তে আস্তে পড়াশুনো বাড়ে, আইডিওলজি আমার পছন্দ হতে শুরু করে। আমি সেখানে যাই, সলিউশন মনে হয় যে ভারতীয় যে প্রবলেম, ভারতবর্ষের যে প্রবলেম, সেই তার সলিউশন ভারতের চিন্তাধারাতে আছে। অন্য জায়গা থেকে, অন্যরা বাইরে থেকে যারা ভারতবর্ষকে দেখেছেন, সে মার্কস হোক বা অন্যরা, তারা ভারতবর্ষকে আমার মনে হয়েছে যে তারা চিনতে পারেননি। তখন থেকে আস্তে আস্তে আইডিওলজির সাথে এটা একটা বিস্ময়কর ব্যাপার এই কারণে যে বালুরঘাট শহরটায় একটা প্রচ্ছন্ন বাম হুম মনোভাবাপন্ন মানুষের বাস ছিল, হুম আর একদল বয়স্ক মানুষ ছিলেন যারা কট্টর কংগ্রেস। হুম আমার মনে আছে দিলীপ ধর বলে একজন নেতা ছিলেন RSP আরএসপির, নেতা। হ্যাঁ, তিনি একদম মানুষের সঙ্গে মিশে কাজ করতেন। হুম বিশ্বনাথ দা ছিলেন। হুম সুতরাং এটা ধরে নেওয়া হতো যে বালুরঘাট আর আরএসপি সমার্থক। হুম তো ফর এন ইয়াং বয় হু ইজ গ্রোয়িং আপ ইন দ্যাট কাইন্ড অফ এ পলিটিক্যাল মিলিউ, কি করে আপনি আরএসএস এর প্রতি আকৃষ্ট হলেন? দেখুন, প্রথম কথা হচ্ছে যে আমাদের সময়টা যখন আসছে, তখন দেখুন টিভি আস্তে আস্তে খুলছে, তার পরবর্তী সময় ইন্টারনেট এলো, যখন পুরো জগৎটা সামনে এসে জগৎটা গেল। আমাদের সামনে আসতে থাকলো না। আমি, অনেকের হয়তো আমার সাথে সহমত হবেন না, আমি আমার ছাত্র অবস্থায় যখন পড়েছি, আমি অটল বিহারী বাজপেয়ীর ভাষণ শুনেছি। হ্যাঁ, যে আমি কলেজ থেকে ফিরে এসে দুপুরবেলা খেতে আসতাম যখন, আমি লোকসভা চালিয়ে রাখতাম। তখন 98 অটল বিহারীর ভাষণ চলছিল, তখন ভাষণ চলতো, ওনার ভাষণ। আমাকে কোনো জ্যোতি বসুর ভাষণ টানেনি যতটা অটল বিহারী বাজপেয়ীর ভাষণ টেনেছিল। না, দেখুন, এই দুজনের মধ্যে বক্তা হিসেবে কম্পেয়ার করাই যায় না। কম্পেয়ার করা যায় না। জ্যোতিবাবু তো হাফ সেন্টেন্সে কথা বলতেন, হুম, আর অটল বিহারী মানে কি, আমি তো খুব একটা বিজেপি পন্থী লোক নই, কিন্তু অটল বিহারী বাজপেয়ীকে আমি অন্তত 30টা জনসভায় দেখেছি আমার কর্মজীবনে। একটা গাছের পাতাও হেলতে দিতেন না। অদ্ভুত। মানে একটা জনমোহিনী শক্তি বলতে এটা বলে, যেটা নিয়ে অনেকে কপচায় যে আমার বিরাট জনমনোহরণী শক্তি আছে, ইজ বাঙ্কাম। আর উনি তো বলিউডি হিন্দি বলতেন না, না, উনি একদম সংস্কৃতাইজড হিন্দি বলতেন এবং থেমে থেমে বলতেন। থেমে থেমে বল। ওই যে পজটা, ওই পজের মতো নাটকীয় পজ আমি কোনো পলিটিশিয়ানকে দিতে গিয়ে, হি ওয়াজ এ ডিফারেন্ট থিং। হ্যাঁ, ওনার বক্তব্য আমাদের মতো, আমার মনে হয় আমার জেনারেশনের মতো যারা ইয়াং, সেই সময় যারা ইয়াং ছিলাম, যারা কলেজ জাস্ট এইচএস কমপ্লিট করে বাইরে বেরিয়েছি, প্লাস হুইচ ইয়ার ওয়াজ ইট? 1998। ও, তার মানে আপনারা বড় হয়েছেন যখন বিজেপি কোয়ালিশন সরকার তৈরি করলো প্রথম। হ্যাঁ তো তখন তো মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের বন্ধু ছিল। হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের তখন বন্ধু ছিলেন, এবং মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এই রাজ্যে আসার পেছনে বিজেপিরও বড় অবদান আছে। 98-এ বন্ধু ছিলেন, 99-এ বন্ধু ছিলেন, তারপরে ওনার বন্ধুত্ব বেশি দিন টেকে না। হ্যাঁ, তারপরে সহসা মতিব্রাম হলো, 2001-এ কংগ্রেসে গেলেন, হুম আবার কংগ্রেস জোট ছাড়লেন, আবার ফিরে গেলেন অটল বিহারী বাজপেয়ীর সরকারে, মিনিস্ট্রি উইদাউট এনি মন্ত্রক, হুম তাই সই শেষের দিকে একটা কয়লা দপ্তর পেয়েছিলেন, হুম এবং পাওয়ার পরের দিন এই কলকাতা শহরে বিভিন্ন জায়গায় ফলক টলক পুঁতে দিলেন। তখন আমাকে সেদিন কোনো একটা ফলক পোতা অনুষ্ঠানের পরে সুব্রত মুখার্জি বলেছিল, বুঝলে সুমন, দুজন পলিটিশিয়ানকে বাংলায় দেখলাম যারা যারা যত
ফলক পুঁতেছে সব এক জায়গায় এলে পাহাড় হয়ে খুব ভালো দুটো একটা কবরস্থানের মতো লাগে। ঠিক আছে, একজনের নাম বরকত গনি খান চৌধুরী, দ্বিতীয় জন মমতা বন্দ্যোপাধ্যায়। যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় সম্ভবত ওনার খুব প্রিয় ছাত্রী ছিলেন। উনি আমার ওখানেও একটা দেয়াল তৈরি করে ফলক লাগিয়েছিলেন। আচ্ছা, মানে যেদিন উদ্বোধন উনি ফলক লাগান, সব শিলান্যাস, কোনোটাই উদ্বোধন নয় কিন্তু। সব ছিলেন একটা ফাঁকা জায়গায় এখনো মনে আছে, রেল, তখন আমি স্টুডেন্ট, রেল। বাট হি ওয়াজ এ ক্যারেক্টার। হ্যাঁ, সে তো অবশ্যই। মানে না, আমি এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা ও বলছি। মমতা, হ্যাঁ মমতা হ্যাঁ বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ। আমি গনি খান চৌধুরীকে আমি অত দেখুন, ভালো করে দেখি। মমতাকে তো, মমতা ইজ অ্যান এক্সট্রাঅর্ডিনারি ওম্যান। তো ওখানে একটা ওয়াল তৈরি করা হয়েছে। সাঁওতালি ভাষা জানেন, হুম। পৃথিবীর হেন ভাষা নেই যা জানেন না, উনি আপনার ইতিহাসেরও ক্লাস নিয়ে নেবেন, আমার বোটানিরও ক্লাস নিয়ে নিয়ে নেবেন। নেবেন যে কোনো বিষয়ে। এবং এরকম একটা, আবার যেহেতু মজার গল্প বলছি, একদিন সেন্ট্রাল হলে, আপনি সেন্ট্রাল হলে, হ্যাঁ। আপনি তখন তো এ হয়েছে না, সেন্ট্রাল হলে বিশেষ করে লাঞ্চ আওয়ারে সব এমপি আসতেন। হুম। কখনো কখনো মন্ত্রীরাও তো আসতেন, এসে আড্ডা মারতে, আড্ডা কার মারতে। না ভাল লাগে। আর এই তৃণমূলের যে 7জন না 8জন এমপি হয়েছিল, তারা সামনের দিকে সেকেন্ড আর থার্ড রোতে বসে বসে আড্ডা মারতো, আর ওদের সঙ্গে আড্ডা মারতেন হচ্ছেন সন্তোষ মন্দির। একদিন আমি ওখানে গেছি, বসেছি ওদের সঙ্গে আড্ডা মারছি, ইয়ার্কি ফাজলামি হচ্ছে। তা রঞ্জিত দা বললেন, রঞ্জিত পাঁজা হুম, স্কিন স্পেশালিস্ট। বললেন, আজকে না শরীরটা ভাল লাগছে না, ভাবছি সেকেন্ড হাফটা স্কিপ করব। হ্যাঁ, মমতা দিদি ওষুধ লিখে দিই। সঙ্গে সঙ্গে ঝোলা থেকে, এইটা খান রঞ্জিত দা, এইটা খান। কেন এইটা খাবো কেন? তখন বলছে, এইটা খান, এখন এটা খাবেন, আবার বাড়িতে গিয়ে আরেকটা কি দিল, এইটা খাবেন, কালকে দেখবেন একদম ফিট হয়ে গেছে। হুম। তখন না রঞ্জিত দা তো একেবারে মানে অকপট ভদ্র মানুষ, হুম। উনি হাঁ করে তাকিয়ে মমতার দিকে তাকিয়ে বললেন, মমতা, আমি একজন ডাক্তার এবং খুব খারাপ ডাক্তার নই। তখন মমতার জবাব, আপনি আমাকে ডাক্তারি শেখাবেন? যা বলছি তাই কেন? সুতরাং আমি শুনেছি নিজ সকর্ণে ও বলেছে সিদ্ধার্থ রায়কে, আপনার কাছ থেকে আমার আইন শিখতে হবে। ঠিক আছে, আর বাকিগুলোর মধ্যে যাচ্ছি না। না এটাও একটা বড় গুণ। হ্যাঁ, নিজেকে এতটা মানে ধরে রাখা, মানে নিজের উচ্চতায়। সম্পর্কে, নিজেকে আয়নায় দেখুন, নিজেকে আয়নায় দেখতে সবারই উত্তম কুমার অথবা সুচিত্রা সেন মনে হয়। এটা অত্যন্ত স্বাভাবিক। পরবর্তীকালে হয়তো শাহরুখ খান মনে হয় লোক, এখনকার জেনারেশনের, বা রণবীর সিং বা দীপিকা পাড়ুকোন। কিন্তু সব ক্ষেত্রে নিজেকে যে এতটা উপরে রাখা, নিজের সম্পর্কে এতটা উচ্চ ধারণা পোষণ করা, এটা কিন্তু খুব ট্যালেন্টের ব্যাপার। আমি তো পারি না অন্তত পক্ষে। কোনো শিক্ষিত লোকই পারবে না। আপনি আনফর্চুনেটলি শিক্ষিতদের ক্যাটাগরিতে পড়েন, তো সেই জন্যে। কিন্তু নাও আই এম কামিং টু ইউর এক্সপিরিয়েন্স। আপনি তো পুরো রাজ্য একেবারে টোটো করে বেড়ানো যাকে বলে। ফার্স্ট লেট আস কাম টু নর্থ বেঙ্গল, উইচ ইজ ইউর ফোর্টে, যেখানেই আপনি রাজনীতি করেন। হোয়াট ইজ ইউর, আমরা একটু ক্রিস্টাল বল গেজিংই করছি, কিন্তু 54টা সিট হ্যাঁ, মালদা পর্যন্ত। মালদা পর্যন্ত 54। হ্যাঁ, মালদা দক্ষিণের 2টো সিট দক্ষিণবঙ্গে পড়ে। দক্ষিণবঙ্গে পড়ে, হুম। কিন্তু মালদা জেলা ধরে 54টাই যায়। 54টা ফারাক্কা শামশেরগঞ্জ মালদা দক্ষিণে আসে যখন লোকসভা হয়, লোকসভা হয়। আদারওয়াইজ দে আর ভেরি মাচ পার্ট অফ মালদা। হ্যাঁ, এই 54টার মধ্যে কটা আপনারা জিতবেন? আমার বিশ্বাস যে 40 ক্রস করবো এবার আমরা। 29টা ছিল গতবার নাকি? 30 30 30 তারপরে 4টে চলে গেল ওদের দিকে। হ্যাঁ, চলে গেল। এবার আমরা ওগুলো তো জিতবই, যেগুলো আমরা জিতেছিলাম গতবার। এবার বেশ কিছু সিট বাড়বে আমাদের। হোয়াট অ্যাবাউট কুচবিহার? কোচবিহারে ভালো রেজাল্ট হবে। কোচবিহারে যে ধরনের ক্যান্ডিডেট তৃণমূল কংগ্রেস দিয়েছে, এবং আমরা কোচবিহারের যে গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন, তার দুটো যে সেগমেন্ট ছিল, একটা বংশীবন্ধন সেগমেন্ট, একটা হচ্ছে মহারাজ অনন্ত মহারাজ সেগমেন্ট, আমরা অনেক চেষ্টা চরিত্র করে দুটো সেগমেন্টকেই একসাথে আনতে পেরেছি, এবং তার লাভ আমার মনে হয় পার্টি পাবে। এখন আনতে পেরেছেন যেমন, তেমনি বংশীবদনের আজকাল আর সেই ইয়েটা নেই, আগে যেটা শুরুর দিকে ছিল। আর তার চেয়েও আমার একটা বড় রিডল লাগে, যে লোকটাকে আপনারা, ও তো আসামে প্রফুল্ল মহন্তকে জেলে ভরে দিতে পারতো, কি বলে আমাদের হেমন্ত বিশ্ব শর্মা,
সে মিডিয়েট করে অমিত শাহ উড়ে গেলেন আসামে ওর সঙ্গে দেখা করতে, অনন্ত মহারাজের কথা বলছি। তারপরে নিয়ে এলেন, এসে রাজ্যসভার এমপি করলেন। তারপর উনি আবার এই সেদিনকেই দেখলাম মমতার হাত থেকে কি সব ট্রফি টফি নিচ্ছেন। আই ফাইন্ড হিম এ কার্টুন ক্যারেক্টার। উনিও খুব দশাশয় ফশাশয় হতে পারেন। আর যে প্রাসাদটা বানিয়েছেন কোচবিহারে, সেগুলো সব গরিব রাজবংশীদের বিনা পয়সার পরিশ্রমে। দেখুন, রাজবংশী সমাজের মানুষ ওনাকে শ্রদ্ধা করে। কেন করে বলুন তো? দেখুন, সেটা তো তারা বলতে পারবে স্বাভাবিকভাবে। আরে আপনিও বলতে পারবেন, বলছেন না তাই? না, তারা শ্রদ্ধা করে, তাকে সম্মান করে। তো স্বাভাবিকভাবে রাজনীতিতে, যেহেতু রাজনীতি জনগণকে নিয়ে, জনগণ যাকে সম্মান করবে আমাদেরকেও তাদেরকে সম্মান করতে হবে। সেটা পার্টি সম্মান দিয়ে তাকে এনেছে। আপনি বম্বেতে যান, আপনাকে একটার পর একটা এরিয়া দেখিয়ে দেবো যেখানে হাজি মস্তান কে এখনো লোকে ভাবে শ্রেষ্ঠ মানব, দাউদ ইব্রাহিমকে ভাবে শ্রেষ্ঠ মানব, ডোংরি টু দুবাই বলে একটা বই আছে। এত বছর পরেও তাদের একটা আইকনিক ইমেজ আছে। সুতরাং মানুষ যাকে মানে সেই ভালো হয় এরকম কোনো কথা না। ভালোর কথা আমি বলিনি, কিন্তু আমাদের রাজনীতিতে তাকে সম্মান দিতে হয়, তাকে মানতে হয়। পার্টি সেই জন্য তাকে সম্মান দিয়েছে। উত্তরবঙ্গের মানুষ তাকে সম্মান করে, বিশেষ করে রাজবংশী সমাজের মানুষ তাকে খুব সম্মান করে। তাকে মহারাজ কান্তেশ্বরের উত্তরসূরি হিসেবে ধরে। তা আমরাও সেই জন্য স্বাভাবিকভাবে। কত রাজা আছে বলুন তো? বালুরঘাটে তো মানে পায়ে পায়ে একটা করে রাজা হয়েছে। বালুরঘাটের রাজা নেই। বালুরঘাটে একটাই মহারাজা আছে, হ্যাঁ, যেটা রাজবাড়ি অফ দিনাজপুর ছিল একসময়। দ্যাট হ্যাজ গ্রেট হেরিটেজ অ্যান্ড অ্যানসেস্ট্রি। গায়ত্রী দেবী ওই বাড়ির মেয়ে। কেমন? সেটা কুচবিহারের কথা বলছিলাম। কুচবিহারে তো অনন্ত মহারাজ তো কুচবিহার। ওখানে করে প্লেনে করে, ওই চার্টার ছোট ছোট প্লেনে করে বিলেত থেকে প্লেয়াররা ক্রিকেট খেলতে আসত। গলফ কোর্স ছিল, মানে ইট ওয়াজ এ লেজেন্ডারি কাইন্ড অফ থিং। আরেকটা যেটা আমার ভাল লাগে, হি ওয়াজ ওয়ান রাজা হু গিফটেড অ্যান্ড গিফটেড অ্যান্ড গিফটেড। যে কারণে যে জমির দিকেই তাকান দেখবেন ওই রাজপরিবারের দান করা। আর খুব প্ল্যান্ড একটা শহর বানিয়েছে। ভারতবর্ষের যে কয়েকটি প্ল্যান্ড সিটি আছে তার মধ্যে হচ্ছে কোচবিহার একটি। আর ফ্যান্টাস্টিক। আর ওদের যে ইয়েটা আছে, সব হচ্ছে লম্বা হরাইজন্টাল রোড, আর এরকম ক্রস চৌপতি বলা হয় ওখানে, কোচবিহারের ভাষায় বলে চৌপতি। এক্স্যাক্টলি এই মডেলে অনেক পরে ওই ভদ্রলোক ফরাসি আর্কিটেক্ট চণ্ডীগড় করেছেন। হরাইজন্টাল আর ক্রসিং, হরাইজন্টাল ক্রসিং। যাই হোক, সেটা কথা না। কথা হচ্ছে কুচবিহার যেতে আমার খুব ভালো লাগে, যদিও যেতে একদম মানে মনে হয় যেন শিলিগুড়ি থেকেই যে কত ঘন্টা লাগে তার ঠিক নেই। না, এখন আপনি 2.5 থেকে 3 ঘন্টায় পৌঁছে যাবেন। রাস্তা ভালো, রাস্তা এখন খুব ভালো। এশিয়ান হাইওয়ে 2 এর উপর দিয়ে অনেকটা যাবেন, তারপর ঢুকে যাবেন। আপনি দুটো রুট আছে, ফালাকাটা হয়ে যেতে পারেন, আবার এদিক দিয়েও যেতে পারেন। কিন্তু তাহলে কুচবিহারে তো নিশীথকে হারিয়ে দিয়েছিল টিএমসি লোকসভায় 2024-এ, আর 21-এ বোধহয় আপনাদেরই 7-1 ছিল। তো আপনারা কি কারণ হলো যে? আমরা গতবার হেরেছিলাম হচ্ছে সিতাইটা হেরেছিলাম। সিতাই এবারও হারবেন? সিতাই এবার আমাদের ভালো টাফ কম্পিটিশন চলছে। আমার দেখা যাক নেক টু নেক ফাইট আছে। যদি আমাদের সমস্ত ইকুয়েশন সঠিকভাবে বসে তাহলে আমরা অন্যরকম রেজাল্ট এক্সপেক্ট করছি। তাই? এবং সিতাইয়ে আমরা বিজেপির প্রার্থী, কিন্তু বংশীবদনদের সংগঠন থেকে আমরা প্রার্থী দিয়েছি। সেখানে তার মানে 8-8 সম্ভাবনা আছে। উত্তরবঙ্গে এবার যা পরিস্থিতি, তৃণমূল মিনিমাল সিট পাবে, একদম 0 হতে পারে, কংগ্রেস সিট পেতে পারে। না, একটা কথা বলুন, এই উদয়ন গুহ এই এন্টায়ার ভোটের টাইমে একেবারে দেখলাম মানে মেনিমুখো বেড়ালের মতো হয়ে গেল। কথা বলে না, কিছু বলে না, লম্ফজম্প কম, একে মারবো, তার হাত ভেঙে দেবো, মানে হি ওয়েন্ট ইনটু এ কোকুন। এটাকে আপনারা কিভাবে এক্সপ্লেন করেন? দেখুন, আমার যেটা মনে হয়, নির্বাচন কমিশন এবার যেভাবে কড়া হাতে আইন শৃঙ্খলা মেনটেন করার চেষ্টা করেছে, বাংলায় তো এটা সব থেকে বড় চ্যালেঞ্জ। কারণ পুলিশি নিরপেক্ষতা বাংলায় হচ্ছে আকাশ কুসুম কল্পনা, এবং স্বাভাবিকভাবে আমরা পুলিশি নিরপেক্ষতা দেখতে পাই না। লিডারশিপ যেখানে যেখানে আমাদের মতো লিডারশিপ আছে, তারা কিছুটা কবজা করে নিতে পারি, আদায় করে নিতে পারি। কিন্তু অন্যান্য জায়গায় এই ধরনের নিরপেক্ষতা দেখা যায় না। তার ফলে
সারা বছর উদয়ন গুহর মতো লোকেরা গুন্ডামি করে, বদমাশি করে, আমাদের কর্মীদের প্রচুর বাড়ি ভেঙেছে, অত্যাচার হয়েছে। আমি দু একবার গেছি রাজ্য সভাপতি থাকা অবস্থায়। এবার যাকে আমরা প্রার্থী করেছি অজয় রায়, এই অজয় খুব লড়াকু ছেলে। তারও উপস্থিতি একটা কারণ গতবার নিশীথের কাছে ওই 67 না কত ভোটে প্রথম যখন হারলেন উদয়ন গুহ, হেরে যখন উনি ফিরছিলেন, ফিরে নিজেই একজন এত বড় নেতা হয়ে গাড়ি থেকে নেমে মারামারি করতে শুরু করেন, অন্য লোক দিয়ে পেটাতে শুরু করেন। তখন অজয় ওখানে উপস্থিত। তো অজয়রাও তখন পাল্টা মারে, কে মার খাবে বসে বসে। তখন ওনার হাত ভেঙে যায় উদয়ন গুহ, মনে আছে আপনার নিশ্চয়ই, রেজাল্টের পর হাত ভেঙে গেছিল। তো স্বাভাবিকভাবে সেই ভয়টা হয়তো আছে। নিশীথের বিরুদ্ধে ওর এত রাগ কেন? নিশীথ কিন্তু খুব ক্লেভারলি কোনো রিয়াক্টই করে না, না, নিশীথ ম্যাচিওর পলিটিশিয়ান এখন, তো আর খুব শাই। হ্যাঁ, এবং বুদ্ধিমান ছেলে, তো স্বাভাবিকভাবে রিয়াক্ট করা উচিতও না, সেটাই করছে। আমরা উদয়ন গুহকে কেন এত তোল্লা দেব? তুমি তোমার দলে টিকতে পারোনি, দলে থাকতে পারোনি, তোমার বাবার দল, বাবা যে দল তৈরি করেছে, বাবাকে পরে চোর বলেছে। বাবাকে পরে তুমি চোর বলছো যে বাবা নাকি টাকা নিয়ে চাকরি বিক্রি করেছে মমতা বন্দ্যোপাধ্যায়কে খুশি করার জন্য শুধুমাত্র। তো যে ছেলে নিজের বাবাকে চোর বলে শুধুমাত্র পলিটিক্যাল কোনো গেন হবে বলে, তাকে আমার মনে হয় না খুব তোল্লা দেওয়ার বা গুরুত্ব দেওয়ার কোনো দরকার আছে। রাজনৈতিক ইতিহাসে এরা বুদবুদের থেকে বেশি কিছু নয়। দ্যাট ইজ ট্রু। মিহিরটা কেন লড়লো না? আমাদের কিছু সিটের ইকুয়েশন সেট করতে গিয়ে যারা সহযোগী তাদেরকে টিকিট দিতে গিয়ে অনেক এরকম হয়েছে, কয়েকটা জায়গায় হয়েছে। তো মিহির কি বাদ আর পড়লো না? পলিটিক্যাল কম্পালশন বলা ভালো। ও তো নাটাবাড়ি না করতে গেলে নাটাবাড়ি, হ্যাঁ। হ্যাঁ, তো ওখান থেকে তো ইয়েরও দাঁড়ানোর কথা ছিল, ওই যে যে গৌরী গুই যেন নাম, ওই লম্বা মতো, যার সঙ্গে উদয়নের খুব মারপিট। আরে বলুন না, কুচবিহার মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান ছিল শেষ পর্যন্ত, ঘোষ। যাই হোক, মনে পড়ছে নামটা না। মনে পড়ছে না। তাহলে- রবীন্দ্রনাথ ঘোষ। রবীন্দ্রনাথ ঘোষ। ওরও নাটাবাড়িতে থাকার কথা ছিল। এবং ওর ট্র্যাজেডিটা হচ্ছে যখন ওকে সব স্ট্রিপ করে দিচ্ছে ফ্রম অল পাওয়ার্স, তখন মমতা কুচবিহারে কোনো একটা মিটিংয়ে গিয়ে ওকে কথা দিয়েছিল, তুই গিয়ে নাটাবাড়িতে পড়ে থাক। কুচবিহারের আমি আপনাকে বলছি, তৃণমূলের আমি এটা ভাষণেও বলেছি, কুচবিহারে গিয়ে কুচবিহারে তৃণমূল কংগ্রেস বলে আর কিছু নেই। কুচবিহারে যেটা আছে তৃণমূল কংগ্রেসের নামে সেটা হচ্ছে ফরওয়ার্ড ব্লক। সাংসদ ফরওয়ার্ড ব্লক থেকে আসা, সীতায় তার স্ত্রী প্রার্থী সে ফরওয়ার্ড ব্লক থেকে আসা, উদয়ন গুহ ফরওয়ার্ড ব্লক থেকে আসা। যারা তৃণমূলের হয়ে সেই সময় লড়াই করেছিল এই ফরওয়ার্ড ব্লকের বিরুদ্ধে, তারা সবাই এখন সাইড লাইন। রবীন্দ্রনাথ ঘোষের কথা আপনি বললেন, তিনি সাইড লাইন, যিনি কংগ্রেস পরবর্তী সময় তৃণমূল কংগ্রেস, কোনো বামপন্থার সাথে ছিলেন না। বা ওই ছেলেটি পার্থপ্রতিম বলে, যে ছেলেটি রায় পার্থপ্রতিম, যে আগে সাংসদ ছিল, তাকে দাঁড় করিয়েছে এমন একটা বিধানসভা যেটা বিজেপি সব থেকে শক্ত ঘাঁটি। ওখান থেকে সুকুমার রায় আমাদের এমএলএ, গোহারা হারাবে তাকে। মানে ওখানে তৃণমূল কংগ্রেস বলে ইটসেলফ কিছু নেই, পুরোটাই আছে ফরওয়ার্ড ব্লকের বি টিম। আপনাকে যদি তৃণমূল কংগ্রেসকে ভোট দিতে হয়, ফরওয়ার্ড ব্লকের লোকেদেরকে ভোট দিতে হবে। আর এই ফরওয়ার্ড ব্লক কিন্তু যখন ক্ষমতায় ছিল বামফ্রন্ট, তখন সমস্ত ডানপন্থী লোকেদের উপরে চরম অত্যাচার করেছে। সে আমি জানি, কিন্তু সেই অর্থে তো তৃণমূলও কংগ্রেসের, পুরো কংগ্রেস গিয়ে তৃণমূল করেছে না, দেখুন, কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেস হতে পারে, কারণ ডিএনএ তো একই। কিন্তু আপনার হেমন্ত বিশ্ব শর্মার ক্যাবিনেটটাও তো পুরো প্রাক্তন কংগ্রেসীদের। দেখুন, হঠাৎ করে যখন পার্টি কোনো জায়গায় বড় হয় তখন এরকম হয় না। আর সব চোজেন মিনিস্ট্রি কংগ্রেসীদেরই। না, আমাদের দেখুন, সংগঠন এবং সরকার এই দুটোর মধ্যে আমাদের ব্যালেন্স করতে হয়। যেমন আপনি ওটা বলছেন, আবার দেখবেন আমাদের রাজ্য সভাপতি যিনি, তিনি একদম এবিপি সংঘ করে বড় হয় একজন মানুষ। আবার বহু মিনিস্টার আছে, যেমন তাতে আমাদের বিজেপির পুরনো লোকেরা তারা স্থান পেয়েছে, এরকমও আছে। এর আগে যিনি রাজ্য সভাপতি ছিলেন ভবেশ কলিতা, সেও সেই সময়কার বিজেপি আর কি, একদম আরএসএস থেকে সে এমএলএও আছে। আগামী দিন হয়তো সেও মিনিস্টার হতে পারেন, আমি জানি না কি হবে। তারপরে মানে আলিপুরদুয়ার তো ওয়াসব, আলিপুরদুয়ার 5-এ 5টা বিধানসভা আছে ওখানে, কত সেটা সবাই বলছে। তারপরে আসুন জলপাইগুড়িতে কি হবে? জলপাইগুড়িতে আমরা
ম্যাক্সিমাম সিট জিতবো এবার। আমাদের এই স্বপ্না বর্মনের সিটটা 50-50 আছে আমার যেটা মনে হচ্ছে, কিন্তু আমরা রাজগঞ্জ রাজগড় ওটা 50-50। আমার মনে হচ্ছে 50-50। নাগরাকাটা নাগরাকাটা বেরিয়ে যাবে, অসুবিধা নেই, বেরিয়ে যাবে। ওকে। আর তারপরে দার্জিলিং ছেড়ে দিন, ওটাও হুম, আমি ভেবেছিলাম অনেক থাপা বোধহয় একটা আসন বার করবে। পারবে না, বিজেপি পাবে, 3-0 হবে। আমরা এবং আমাদের টিকিটেই লড়ছে, আমাদের অ্যালায়েন্সের লোকেরাও আছে। হুম 3-0 হবে ওখানে। গতবার 2-1 হয়েছিল, এবার 3-0। তো শিলিগুড়ি মাটিগাড়া এগুলো ওর মধ্যে পড়ে না? না, ওখানে লোকসভা এক, কিন্তু সাংগঠনিকভাবে আমাদের দুটো জেলা, লোকসভা একটাই লোকসভা। না, কিন্তু লোকসভা ছাড়ুন, দার্জিলিং জেলার অন্তর্গত 3টে পাহাড়ি সিট, হুম, আর নিচের সিট হচ্ছে শিলিগুড়ি। তো ডাবগ্রাম, এই শিলিগুড়ি আছে, ডাবগ্রাম, ফুলবাড়ি আছে হ্যাঁ আপনার। হ্যাঁ। এদিকে আছে হচ্ছে আপনার মাটিগাড়া, নকশালবাড়ি, আর তার পাশে আমাদের দুর্গা মুর্মুর সিটটা আছে। ঠিক আছে। তার মানে এই চারটেও তো আপনাকে দার্জিলিং জেলাতেই ধরতে হ্যাঁ, হবে। জেলা হিসেবে ধরে দার্জিলিং, যেহেতু আমরা পাহাড় আর সমতলকে আলাদা দৃষ্টিতে দুটো জেলা করেছি, তো আমাদের হুম। মাথায় সবসময় ওই জেলার ভাবটা থাকে। এক্স্যাক্টলি। হ্যাঁ, তো এখানেও তো কোনো গল্প নেই এইগুলোতে। ওই চোপড়া সিটটাতে একটু কম্পিটিশনে আছে তৃণমূল কংগ্রেস। এতটা সোজা হবে কি? এতটাই সোজা আমি বলছি, আপনি গেলে পরে বুঝতে পারবেন। এই সমস্ত জায়গায় লোকেদের সাথে কথা বলবেন। না, আমরা গতবারও করণদিঘি সেটা উত্তর দিনাজপুরে চলে এলো। করণদিঘিতে এবার আপনি তো চোপড়ার কথা বললেন বলেই আমি না, করণদিঘি। চোপড়া লোকসভা হিসেবে আবার ইয়েতে পড়ে, দার্জিলিং লোকসভা। দার্জিলিং এ পড়ে। সেই জন্য আমি চোপড়ার কথাটা হুম। তুলে আনলাম। চোপড়াতে যেহেতু ডেমোগ্রাফি অন্য ধরনের, চোপড়াতে ওরা কম্পিটিশনে আছে। খুব স্ট্রংলি। খুব স্ট্রংলি আর আছে। যে আছে সেও স্ট্রং ম্যান। হ্যাঁ, পয়সা গুন্ডামি সবই হ্যাঁ আছে। হ্যাঁ, হামিদুর। চোপড়াতে আমাদের সামনে বড় চ্যালেঞ্জ হচ্ছে হিন্দুদেরকে বাঁচিয়ে রাখা। ভোটে জেতা না জেতা হচ্ছে পরের ইস্যু। তবে আমার মনে হয় চোপড়াতে এবার যেভাবে ওই সমস্ত সিটগুলোতে, যেমন আপনি করণদিঘির কথা বললেন, করণদিঘির সিপিএম প্রার্থীর নমিনেশনের ভিডিও নিশ্চয়ই আপনার হ্যাঁ চোখেও হ্যাঁ, এসেছে। দেখেছি। তাজ্জব। হ্যাঁ, এই সমস্ত যে বিষয়গুলো সামনে আসছে, মিরাকেল যদি এবার হয়ে যায় আশ্চর্য হবেন না, কিন্তু আমি শুধু এটুকু বললাম। চোপড়া, করণদিঘি তো মিরাকেলের কথাই আমি বলছি না, করণদিঘি আপনি লিখে রাখুন, বিজেপি জিতছে। আর এই ইসলামপুর ইসলামপুর আমি বলবো টাইট ফাইট আমাদের এবং তৃণমূলের মধ্যে, টস আপ। টাইট ফাইট। রায়গঞ্জ আপনারা পাবেন, হুম, কালিয়াগঞ্জ পাবেন। কালিয়াগঞ্জ যেতে কত মার্জিন হবে তার ঠিক নেই। না, আমি এগ্রিড। হুম, লেটস কাম টু ইটাহার। হুম। ইটাহারে অমল আচার্য কিছুই করতে পারবে না। অমল আচার্য যদি ভালো ভোট কাটে তাহলে বিজেপি জিতবে। আর ভালো ভোট তো কাটবেই ও। ভালো ভোট কাটলে, মানে মুসলিম ভোট যদি কাটেন উনি, ওকে। তাহলে বিজেপি জিতবে। এর ওখানে একটা কি মোশাররফ হোসেন না কে একটা আছে না? ইটাহারে যে আছে হ্যাঁ। টিএমসি সংখ্যালঘু মোর্চার সভাপতি মোশাররফ হোসেন। হ্যাঁ, কিন্তু এ তো সেদিনকার ছোকরা। হ্যাঁ, বাচ্চা ছেলে, প্রচুর টাকা। আমি যখন গেলাম, ওরে বাপ রে বাপ। প্রচুর টাকা। ভাইয়ের নামে বিভিন্ন লাইসেন্স, নিজের নামে করেনি, ভাইয়ের নামে করেছে। হ্যাঁ। মানে মাথা আছে, কিন্তু ভোতা মাথা আর কি। জয়নাল আবেদিনের ছেলে কি করছে? জয়নাল আবেদিনের ছেলে এখন এই মুহূর্তে সেইভাবে সক্রিয় রাজনীতিতে নেই। কিন্তু ওই সিটটা বোধহয় চাকুলিয়াটা বোধহয় বের করে নেবে কংগ্রেস। সম্ভাবনা আছে। ওই ছেলেটার যেন কি নাম? ভিক্টর। ভিক্টর। সে যথেষ্ট পপুলার। খুব পপুলার ছেলে। আর গোয়ালপুকুর আর চাকুলিয়া এই দুটোই সংখ্যালঘু প্রধান। হুম, দুটোতেই কংগ্রেস উইল মেক এ ডেন্ট, আই থিঙ্ক, আই ডোন্ট নো। তো এর বাইরে আর ওদের সিট কটা আছে? অবিভক্ত দিনাজপুরে 12টা সিট ছিল, তার মধ্যে উত্তরে পড়েছে 7টা, তাই তো? 7টা চোপড়াটা ওদিকে চলে গেল। চোপড়া, হ্যাঁ। দার্জিলিং, আমি জেলায় ধরলে 8টা ধরতে হবে, ইটাহারটা ওদের মধ্যে পড়ে। আর আপনার কটা? আমার জেলাতে 6টা সিট। তার মানে সাবেক পশ্চিম মেদিনীপুর থেকে 2টো সিট বেড়েছে। পশ্চিম দিনাজপুর থেকে, দিনাজপুর থেকে 2টো সিট বেড়েছে, মানে এই ডিলিমিটেশন। লাস্ট। ওকে। আপনার কোন কনস্টিটিউয়েন্সি গুলো কি কি? গঙ্গারামপুর, গঙ্গারামপুর, বালুরঘাট, হরিরামপুর, কুশমুন্ডি, ইটাহার আছে। হ্যাঁ, ইটাহার, তপন। ইটাহার আপনার মধ্যে আমার পড়ে? মধ্যে পড়ে। ও, ওখানে আমি 30,000 মাইনাস যায়, নাহলে আমার জেলাতে আমি বিপ্লব মিত্রকে 40,000 ভোটে হারিয়েছি। দক্ষিণ দিনাজপুর জেলায় বিপ্লব মিত্র সাহেব 40,000 ভোটে পিছিয়েছিলেন লোকসভাতে। আর ইয়েতে গিয়ে, ইটাহারে গিয়ে 30,000-এ উনি এগিয়ে গেলেন, আমি 10,000-এ জিতলাম পরে। আপনার নিজের শহরে অর্পিতা ঘোষ ইজ নট এ চ্যালেঞ্জার? দেখুন, ক্যান্ডিডেট হিসেবে তো হেভি ওয়েট ক্যান্ডিডেট, কিন্তু অ্যাজ এ আউটসাইডার
আমার মনে হয় না বালুরঘাটের মানুষ তাকে মেনে নেবে, এবং তার সম্পর্কে বালুরঘাটের মানুষের ধারণা ভালো নেই। তো উনি যখন সাংসদ ছিলেন হুম। তখন কি বালুরঘাটের জন্য কিছু করেননি? উল্টো করেছেন। বালুরঘাট হিলি রেল প্রকল্পে 314 কোটি টাকা না 24 কোটি টাকা এসেছিল, 324 কোটি টাকা কোনো কিছু কাজ না করে তাকে ফেরত পাঠিয়েছেন। 18 সালের যখন পঞ্চায়েত নির্বাচন হয়েছে, উনি এবং ওনার বন্ধু তৎকালীন পুলিশ সুপার, নামটা আমি নিচ্ছি না, তিনি এবার ক্যান্ডিডেট হয়েছেন তৃণমূল কংগ্রেসে, দুজনে অপ্রকৃতস্থ অবস্থায়, আমি এর থেকে বেশি বললাম না, খোঁজ নিয়ে নেবেন, দুজনে কাউন্টিং হলের মধ্যে ঢুকে গিয়ে রীতিমতো ভোট লুট করেছেন, বন্দুক নিয়ে মানে ঘুরে বেড়াচ্ছিল লোকজন, ওনার হাতে বন্দুকটা ছিল না, এটুকুই বাঁচোয়া। সেই ভদ্রলোক আপনাদের ক্যান্ডিডেট হয়েছেন? তৃণমূল কংগ্রেসের ক্যান্ডিডেট হয়েছে, যিনি এসপি ছিলেন। ওকে ওকে। মানে কোথায় ক্যান্ডিডেট হয়েছেন? মালদা জেলাতে হয়েছে, উত্তর মালদা লোকসভায়। ও, প্রসূন বন্দ্যোপাধ্যায়, বুঝে যাই হোক, গেছি। আমি নাম বলছি না। হ্যাঁ, উনি তো একটা যাই হোক, লেটস সেট দ্য বেটার অ্যাবাউট হিম, আই নো হিম ভেরি ওয়েল। তাহলে আপনার জেলায় আপনি কটা দিচ্ছেন? দেখুন, আমাদের বিশ্বাস যদি সব ইকুয়েশন ঠিক মতো বিপ্লব জিতে যাবে বোধ হয়। মুশকিল আছে। ওখানে সোনাপাল কংগ্রেসের ক্যান্ডিডেট হয়েছে, সোনাপাল যদি 30,000 ভোট পায়, 40,000 ভোট পায়, তার সিংহভাগ মুসলিম ভোট যদি হয়, যেটা সম্ভাবনা আছে, তাহলে বিপ্লব মিত্র এবার আর জিতছেন না। তার মানে আপনারা বেশ কয়েকটা সিটে লার্জলি ডিপেন্ডেন্ট অন কংগ্রেস। যেখানে মুসলিম আছে সেখানে আমাকে ডিপেন্ড করতে হবে, উপায় নেই, কারণ মুসলিমরা আমাদেরকে, এটা সত্য, এটা তো অস্বীকার করার জায়গা নেই, না ভোট দেয় না, তাদের মনে হয় না। না, ভোট দেয় না, আর আপনারা ভোট চানও না। না, আমরা ভোট চাই না এরকম নয়। হ্যাঁ, কিন্তু যদি আপনাদের, ওদের যে শর্ত, তৃণমূল কংগ্রেস যে শর্ত করে, আমি আজকে আস্তে আস্তে দেখছিলাম যে আসানসোলে একটা জায়গায়, যেহেতু মুসলিম জনসংখ্যা বেশি হয়ে গেছে বলে, একটা বহু শতাব্দী প্রাচীন মন্দিরকে বন্ধ করে দেয়া হয়েছে, 3টে পুজোর সময় খোলা হয়, দুর্গাপুজো, কালী পুজো, লক্ষ্মী পুজো। আমরা তো এই শর্তে রাজি হব না। কোনো জায়গায় ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে গেলে পরে আপনার সংস্কৃতি চেঞ্জ হয় না। ইন্দোনেশিয়ার ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে গেছে, সবাই মুসলিম হয়ে গেছে, তাদের কালচার চেঞ্জ হয়নি, তাদের রামায়ণ এখনো সেখানে অভিনীত হয়, মুসলিম ক্যারেক্টার, মুসলিম অভিনেতারা অভিনয় করে, তাদের এয়ারলাইন্সের নাম গরুড়া। তো স্বাভাবিকভাবে আপনার রিলিজিয়ান মে বি চেঞ্জ, কিন্তু আপনার সংস্কৃতি পরিবর্তন হতে পারে না। এটা মন্দির ভারতবর্ষের সংস্কৃতির অঙ্গ। ভারতবর্ষে যদি মন্দির আমাকে 3 দিন খুলতে হয়, তাহলে আমি কোথায় গিয়ে মন্দির বানাবো? মক্কা মদিনাতে দেবে আমাকে? কেন এটা বাকি দিন খুলতে দেয় না কেন? রক্ত গঙ্গা বয়ে যাবে, প্রশাসন বলছে। তাই নাকি? এরকম পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় হয়ে গেছে। বাঙালি, কলকাতার বাঙালি বিশেষ করে, আমরা যারা নিজেদেরকে ইন্টেলেকচুয়াল বাঙালি মনে করি, আমরা জানিই না পশ্চিমবঙ্গের কত স্কুলে, আগে একসময় আমি যখন স্কুলে পড়িয়েছি, আমার মুসলিম ছাত্র, আমার খ্রিস্টান ছাত্র, আমার হিন্দু ছাত্র সবাই একসাথে সরস্বতী পুজো করত। বিগত বেশ কয়েক বছরে এই পুরো ট্র্যাডিশনটা চেঞ্জ হয়ে গেছে, পুরো সংস্কৃতিটা বদল হয়ে গেছে। মানুষের মাথায় যেভাবে বিষ ভরানো হচ্ছে, সেই বিষ ভরাচ্ছে কারা? বিভিন্ন সংগঠন আছে, ধর্মীয় সংগঠন আছে, যাদেরকে তোলা দেওয়া হয়, খারিজি মাদ্রাসাগুলো আছে, যাদের বিরুদ্ধে স্টেপ নেওয়া হয়। একটা বাচ্চা ছেলেকে যদি আপনি ছোটবেলা থেকে শেখান যে এই লোক মূর্তি পুজো করে, এ পাপী, এ কাফের, একে মারা ঠিক, সে বাচ্চাটা কি তৈরি হবে? কারো কোনো ভূক্ষেপ নেই। 50 বছর পর কি হবে বলুন তো? আমি ধরুন বিজেপি করি, আরএসএস করি, আরএসএস করালো, আর যে লোকটা সেকুলার, সে তো তার আরো 1 নম্বর শত্রু। সে ঈশ্বর বা আল্লাহর অস্তিত্বেই বিশ্বাস করে না। ধরুন যে এথিস্ট বা অ্যাগনস্টিক, যাই বলুন না কেন, সে তো তারও বড় শত্রু। বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে পেলে তো সবার আগে তাদের ইয়ে করা উচিত, তারা করবে। এই ধরনের মানসিকতার লোক যদি তৈরি হয়, এইটা মানে এটা কিন্তু একটা র্যাডিক্যাল ট্রান্সফরমেশন অফ দ্য মুসলিমস অলসো। পশ্চিমবাংলার গ্রামের মুসলমান এরকম ছিল না, একদম ছিল না। আমরা দেখেছি আমাদের এলাকায় আগে এত বোরখা, দাড়ি, এসব বিষয় না। আমি দেখেছি আমার ঠাকুরদা যখন মারা গেছে, একজন গ্রামের মুসলিম, আমাদের গ্রামের বাড়ি রাধিকাপুরে, একজন মুসলিম ভদ্রলোক, সেও মাথা ডানা করেছে, সে পাতানো বাবা বলতো তাকে। এই ধরনের কালচার ছিল একসময়। সে মাথা কি করেছিল? কামিয়েছে মাথা, মুন্ডিত মস্তক। হ্যাঁ, মুন্ডিত মস্তক। কেন? যে পাতানো বাবা বলতো, মুখে বাবা বলতো। ও আচ্ছা আচ্ছা। আগে গ্রামে এই ধরনের সম্পর্ক ছিল।
কিন্তু সে তার ধর্মে সে মুসলিম। এরকম নয় যে সে আমাদের রিচুয়ালস করছে, রিচুয়ালস সে কিছু করেনি। ডে টু ডে লাইফে কি হিন্দু মুসলমানের মধ্যে সদ্ভাব নেই? এখন তো পশ্চিমবঙ্গের গ্রামগুলোতে নেই, একদম দুটো আলাদা ঘেটো হয়ে গেছে। একদম দুটো আলাদা, মানে বাইফার্কেশন হয়ে গেছে গ্রামগুলোতে। যদি আপনি যান, বিশেষ করে মুসলিম সংখ্যাগরিষ্ঠ গ্রামগুলোতে যদি যান, এবং এটা বাস্তবিকতা, এটা হয়েছে বিগত, শুধু এই তৃণমূল আমলে হয়েছে এরকম নয়, সিপিএম আমল থেকে এই রেডিকালাইজেশন শুরু হয়ে গেছে 90s এর না, সময়। সেটা তো বুদ্ধবাবু পরিষ্কার বলেছেন। বুদ্ধবাবু একবার বলেছিলেন যে মাদ্রাসাগুলো সন্ত্রাসের আতুর ঘর, পরে ওনাকে পলিটিক্যাল কম্পালশনের জন্য সেখান থেকে টার্ন ব্যাক আর করতে। এই তো এই যে লোকটা সিদ্দিকুল্লাহ চৌধুরী হুম আর তার বস মাদানি, হুম দে কেম টু কলকাতা। হুম আমার সেদিনকে আমরা তখন আনন্দবাজারে, আরে অফিসেই যেতে পারলাম না 5 ঘন্টা, হুম এত লোক এসেছিল মুসলিম। কি বলেছিলেন উনি? উনি বলেছিলেন এই সীমান্ত এলাকায় এই খারিজি মাদ্রাসাগুলোর মাথায় হুম। অনেক সময় পাকিস্তানের পতাকা ওড়ে, আর এদেরকে সম্পূর্ণভাবে ব্রেন ওয়াশ করা হচ্ছে এখন হচ্ছে। টু বিকাম র্যাডিক্যালস। এবং আমি আপনাকে বলছি, আপনি ইন্টেলিজেন্সের লোক, ইররেসপেক্টিভ অফ গভর্নমেন্ট, মানে আপনি ভারতবর্ষের সরকারের যদি কংগ্রেস থাকে, তা সেই সময়কার ইন্টেলিজেন্সের লোককে ডাকুন। আপনি পশ্চিমবঙ্গ সরকারেরও তো ইন্টেলিজেন্স আছে, ডিআইবি বলে যাকে আমরা, হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। তাদের রিটায়ার্ড লোকেদেরকে ডাকুন, সীমান্তবর্তী এলাকায় যারা কাজ করেছে। এখানে তো বিজেপি সরকার নেই, এখনো পর্যন্ত আসেনি, তো তারা হয় বামফ্রন্ট আমলে কাজ করেছে, না হয় তৃণমূল আমলে কাজ করেছে, করে রিটায়ার করেছেন। সবাই এক কথা বলবে। আমাদের এখানে যেটা বক্তব্য, যে আমার পলিটিক্যাল অ্যালাইনমেন্ট যা ইচ্ছে তাই হোক, আমার পলিটিক্যাল অ্যালাইনমেন্ট আলাদা হতে পারে, দেশ রাষ্ট্র যেখানে সামনে চলে আসছে সেখানে তো সবাইকে একসাথে কথা বলতে হবে। আজকে পশ্চিমবঙ্গে যদি এইভাবে র্যাডিকালাইজেশন হয়ে যায়, কোথায় যাবে হিন্দু বাঙালি? হিন্দুদের কি বাঁচার অধিকার নেই? যেটা আমরা মুর্শিদাবাদে শুনতে হলো। আমি গেছিলাম, আপনারা দেখেছেন হয়তো, সেই সময় মিডিয়াতে খুব ভালো এসেছিল, শামশেরগঞ্জে একটা বাচ্চা মেয়ে আমার কাছে এসে বলছে 10 দিন পর সে বাড়ি ফিরেছে। ভাবতে পারেন, মেয়েটি জাস্ট এইচএস পাস করে কলেজে ভর্তি হয়েছে, তার বাড়ি লুট হয়ে গেছে। আমাকে প্রত্যেকটা ঠাকুর ভেঙে তছনছ। আমি একটা ভাঙা শিবলিঙ্গ নিয়ে এসেছিলাম ওখান থেকে, আলমারিটি ভেঙে। ওর যে বিয়ে ঠিক হয়েছে, বিয়ের যে লেহেঙ্গা কিনে রেখেছিল সেটা নেই, সোনার গয়নাগুলো সব নিয়ে চলে গেছে। মেয়েটি পালিয়েছে কিভাবে ভাবতে পারবে না। ওখানে বাড়িগুলোর হাইট অতটা নয়, গরিব মানুষ, অল্প তুলেই তার উপর ছাদ থাকে। পাশের ঘরে যখন লুট হচ্ছে, স্থানীয় মানুষ করছে, বলছে যে এই বাড়িতে একটা মেয়ে আছে, দেখতে সুন্দর, শালিকে টেনে নিয়ে রেপ করব। তখন মেয়েটি পাশ দিয়ে সিঁড়ি দিয়ে উঠে বাড়ির ছাদ থেকে লাফ মেরেছে। ওর মা বাবা, লাফ মেরে মেয়েটি পালিয়ে, ওর কোনো আত্মীয় আছে পাশেই, যেহেতু ওখান থেকেই বর্ডারটা আছে ঝাড়খণ্ডে গিয়ে 10 দিন ছিল। এবং 10 দিন পর সেদিন এসেছে যেদিন আমি গেছিলাম। সে আমাকে প্রশ্ন করছে যে আমরা কি হিন্দু, সেই জন্য অপরাধ এটা আমাদের? এই প্রশ্নের সামনে আজকে পশ্চিমবঙ্গে পড়তে হচ্ছে। সবাই ঘুমোচ্ছে, বুদ্ধিজীবী কেউ থাকবে না, কোনো বুদ্ধিজীবী থাকতে পারবে না। বাংলাদেশে থাকতে পারছে বুদ্ধিজীবীরা? মত প্রকাশের স্বাধীনতা আছে বাংলাদেশে, পাকিস্তানে আছে মত প্রকাশের স্বাধীনতা? ব্লাসফেমি বলে পরের দিন টাঙিয়ে দেবে রাস্তায়। মত প্রকাশের স্বাধীনতা ভারতবর্ষেও ক্রমশ সংকুচিত হচ্ছে। দেখুন, ভারতবর্ষে আপনি প্রধানমন্ত্রীকেও গজেন্দ্র বলতে পারেন, সম্ভব এটা। এই স্বাধীনতা আপনার আছে। গজেন্দ্র কে বলেছে? বাংলার একজন বিখ্যাত অভিনেতা বলেছে, আপনি খোঁজ নিন, আচ্ছা, কিছুদিন আগে। বাংলার ইয়েরা কি বলে, বুদ্ধিজীবীরা, তারা সাধারণত হিন্দু দেব দেবীকে নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করাটাই তাদের একদম। এবং তাদের দম নেই কিন্তু ইসলামের করার, ইসলামের কোনো কুরীতি নিয়ে একটা কথা বলার দম নেই। কারণ তারা জানে হিন্দুরা মারতে আসবে না, এরা মেরে ফাটিয়ে দেবে, দিদিমণির পুলিশও বাঁচাতে পারবে না। ঠিকই তো। আপনারা, আমি বলছি, দিস ইজ দ্য হাইপোথেটিক্যাল সিচুয়েশন, যে ইন দ্য ইভেন্ট দ্যাট ইউ কাম টু পাওয়ার, আপনারা কি এই খারিজি মাদ্রাসাগুলো ব্যান করে দেবেন? যেখানে দেশ বিরোধী কার্যকলাপ হচ্ছে আমরা ব্যান করে দেবো। যে মসজিদ থেকে দাঙ্গার উস্কানি দেওয়া হবে, মাইকে অনেক জায়গায় অ্যানাউন্স করা হয়,
আমরা মসজিদ বন্ধ করে দেবো, পরিষ্কার কথা। দাঙ্গা করার জন্য মসজিদ নয়, ঈশ্বরের আরাধনা করতে গেছো, ঈশ্বরের আরাধনা করো, কেউ মানা করেনি। 500 মসজিদ বানাও। মসজিদের কথা বলছি না, আমি বলছি এই যে খারিজি মাদ্রাসাগুলো। খারিজি মাদ্রাসা যেখানে যেখানে ইনপুট আসবে যে তারা দেশ বিরোধী কাজ করছে বা এই ধরনের উগ্র মানসিকতার যে চিন্তা ভাবনা প্রোপাগেট করছে, যে অমুক কাফের, তাকে মারলে তোমার জন্নত নসিব হবে, তুমি যেখানে 72 হুর পাবে না কি পাবে, তোমার ব্যাপার, পাও বাবা, আমার কোনো অসুবিধা নেই, কিন্তু এগুলো করা যাবে না। দেশ বিরোধী কাজে না, অংশগ্রহণ করা যাবে না। আসামে যেমন একটা ওরা মডেল নিয়েছে যে মাদ্রাসাগুলোকে মেইন স্ট্রিমে নিয়েছে। হ্যাঁ, সেটা অবশ্যই, সেটা এটাই করা হবে। এখন মাদ্রাসাগুলোর ইয়ের প্রতি তো কোনো ইয়ে নেই, কি বলে, কারুর কোনো কন্ট্রোল নেই। কারো কোনো আর control নেই। মাদ্রাসার টিচাররাও খুব দুঃখে আছে, ছাত্ররা দুঃখে আছে, মাইনে পায় না টিচার, ছাত্রদের ক্লাস হয় না, সব মিলিয়ে একটা মানে খুবই করুণ অবস্থা। দেখুন, 2 রকমের মাদ্রাসা আছে, একটা হচ্ছে সরকারি মাদ্রাসা আর একটা হচ্ছে খারিজি মাদ্রাসা। হ্যাঁ, যে সমস্ত মাদ্রাসাগুলো যারা চেষ্টা করবে যে আমরা ভারতবর্ষে থাকি, ভারতকে সম্মান করব, ভারতের সাথে আত্মীয়তার বোধ প্রকাশ করব, এর মধ্যে তো ধর্মহীনতা বা ধর্মের বিরোধিতার কোনো জায়গা নেই। তারা স্বাগত, তাদের জন্য আমরা গর্ববোধ করব। না কিন্তু ধরুন আমি এটা বুঝতে পারি না, ওদের যে কারিকুলাম ইন আরবি, আমার বক্তব্য যে এটা বাঙালি ছেলেকে, বাচ্চাকে আরবিতে ইনিশিয়েশন দেওয়া হবে কেন? আর সে যদি পড়ে আরবি পড়ে আরবি স্পেশালিস্ট হতে যায় সেটা পড়ার কথা। যেমন এই নৌসাদ, ও কিন্তু বিএ আরবিতে আরবি পড়েছে, কিন্তু স্কুলে তো পড়েনি। আমারও তাই মনে হয় যে বাচ্চাদের মাতৃভাষার মাধ্যমেই আমরা একেবারে মানে ওইখানেই কিন্তু পয়জনিং এর শুরু, হুম, বিকজ ইউ ইন্ট্রোডিউস সামথিং উইচ দ্য চিলড্রেন ডোন্ট আন্ডারস্ট্যান্ড বাট ইট টার্নস আউট টু বি পয়জন। ওরা একটা কথা বলে যে এই খারিজি মাদ্রাসা বললেই তো উঠিয়ে দেওয়া যায় না, এতে সব কি, এটাকে এতিমখানা না কি বলে, অর্থাৎ অনাথ ছেলেমেয়েরা সাধারণত এখানে এসে আশ্রয় নেয়। তো অনাথ বাচ্চাদের জন্য সরকারি হোম আছে, সেখানে তো অসুবিধে নেই, আরও 5টা হোম খুলে দেবো আমরা। কিন্তু বাচ্চাগুলোর ভবিষ্যৎ কি? বাচ্চাগুলোকে যদি আমি ছোটবেলা থেকে রেডিকালাইজড আইডিয়া দিতে থাকি, আগামী দিনে সেই বাচ্চাগুলো কি করবে? চাকরি কোথায় করবে? কিন্তু চাকরি কোথায় পাবে? আমার মনে হয় যে যদি আপনারা প্রশাসনে আসেন তাহলে দিস ইজ গোয়িং টু বি এ ভেরি মেজর চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ ফুল কাজ করার জন্যই তো বিজেপি এসছে। বিজেপি তো আর 5টা রোড বানাবে, ব্রিজ বানাবে তার জন্য আসেনি। চ্যালেঞ্জের সেন্সিটিভিটিটা সাংঘাতিক। রোড বানানো এক জিনিস, ব্রিজ বানানো এক জিনিস, 4টে ইন্ডাস্ট্রিকে এখানে ডেকে আনা এক জিনিস। না, আমি বলছি ওই কাজগুলো কিন্তু করার জন্য বিজেপি এই আসেনি। যে একটা সিনক্রেটাইজেশন, ইট ইজ আমার মনে হয় মুসলিম সমাজেও প্রচুর মানুষ আছে যারা এই পজিটিভ মুভগুলো করতে চান, তাদের কাঁধে হাত রাখার লোক নেই, তাদের সাথে দাঁড়ানোর লোক নেই। শিক্ষিত মুসলিমদের দেখবেন রাজনৈতিক দলের কাছে কদর নেই। ওই মোল্লা মৌলভী সিদ্দিকুল্লাহ চৌধুরীর মতো লোক যাদবপুর ইউনিভার্সিটিতে নেই, শিক্ষিত প্রফেসর। আমার একজন কলিগ আছে কেমিস্ট্রি পড়ান, আমি নাম বলছি না তার, আমি গৌরবঙ্গে তার সাথে একসাথে পড়িয়েছি একসাথে। জেন্টলম্যান, মুসলিম ভদ্রলোক, সায়েন্স বোঝে, কেমিস্ট্রিটা খুব ভালো বোঝে। পড়ায়। হ্যাঁ, বেলুড়ে পড়ায়। প্রচুর এরকম মানুষ আছে যারা চায় পজিটিভ ট্রান্সফরমেশন হোক, এই মাদ্রাসাগুলোকে পজিটিভলি ব্যবহার করা যায়। দেশকে ভালোবাসা, ইসলামেও আছে মাদারে বাতন, দেশকে ভালোবাসো, তুমি যে জায়গায় জন্মেছো তাকে ভালোবাসো, তো অসুবিধা নেই তো সেটা করা। তো এবার লেট আস র্যাপ আপ কুইকলি। উত্তরবঙ্গ নিয়ে অনেকক্ষণ হলো, মুর্শিদাবাদ এর গল্প কি? দেখুন, মুর্শিদাবাদে আমার যেটা মনে হয়, মুর্শিদাবাদে স্বাভাবিকভাবে ডেমোগ্রাফি হিসেবে তো আমরা খুব একটা সবল নই। আমাদের বেশ কিছু সিটে আমরা খুব প্রমিসিং জায়গায় আছি। হ্যাঁ, যেমন এদিকে যদি করিমপুর দেখুন, ওদিকে আমাদের অলরেডি বহরমপুর শহরে আমাদের এমএলএ আছে। এবার অদিতদা দাঁড়ানোতে একটু মারামারিটা, মানে কম্পিটিশনটা টাফ হবে, লড়াইটা টাফ আছে, সেটা অস্বীকার করার জায়গা নেই। কিন্তু আমার মনে হয় শেষে আমরাই বেরোবো। হ্যাঁ, তারপরে ধরুন আমাদের গতবার যেগুলো আমরা বড় আমাদের খুব পজিটিভ সিট, গতবার আমরা সামান্য ভোটে হেরে গেছিলাম, এবার আমরা জিতবো। কান্দিতে আমরা খুব ভালো জায়গায় আছি। এরকম বেশ কিছু সিট, করিমপুর তো নদিয়ায় পড়ে গেল, নদিয়ায় পড়ে গেল, কিন্তু আমাদের জেলার দৃষ্টিতে আর কি ইয়ের মধ্যে পড়ে, মুর্শিদাবাদে। নদিয়া তো নেক্সট ফেজে হবে। হ্যাঁ,
তো বীরভূমে কিন্তু আনফর্চুনেটলি ইউ আর নট ডুইং ওয়েল। বীরভূমে এবার অন্য ধরনের রেজাল্ট হবে। বীরভূমে এখন অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল নেতৃত্বে একটা শিফট আনার চেষ্টা করছেন, হিন্দু তৃণমূল নেতাদেরকে কেটে কাজল শেখ অর্থাৎ মুসলিম নেতৃত্বকে আনা। তো বীরভূমে আমার মনে হয় এর অন্যরকম একটা রিপার্কেশন হবে। সাধারণ মানুষ যারা আছে, যারা তৃণমূল করে, তৃণমূল ভোট দেয়, তৃণমূলকে যারা ভোটার হিন্দুরা, তারা এবার বিজেপির পক্ষে ভোট দেবে। কিন্তু আমার হিসেবে সিউড়ি আর রামপুরহাট ছাড়া ইট ইজ এ হোপলেস সিচুয়েশন। দেখুন না কি হয়। আর দুটো মেদিনীপুরে, পশ্চিম মেদিনীপুর কি বুঝলেন? পশ্চিম মেদিনীপুরেও খুব ভালো। মেদিনীপুর ওভারঅল, পূর্ব মেদিনীপুরে তো ক্লিন সুইপ হবে, পশ্চিম মেদিনীপুর সব মিলে ওভারঅল ভালো হবে। এবং সব মিলিয়ে ফার্স্ট ফেজে, করিমপুরকে ছেড়ে দিন, ওটা সেকেন্ড ফেজে, ফার্স্ট ফেজে আপনার বিজেপি 100 স্পর্শ করে ফেলেছে অলরেডি। এটা আমার বিশ্বাস, আমার বিশ্বাস না, আকলন। বিশ্বাস নিয়ে আমি কথা বলি না, আমার হ্যাঁ, বিশ্বাস analysis. ইজ সামথিং এলস, কনভিকশন ইজ সামথিং এলস। আমার মানে আর ইউ প্রিপেয়ার টু হ্যাভ এ বেট উইথ মি? বেট, হ্যাঁ আমি করতে পারি, কোনো অসুবিধা নেই। পয়সাটা বেশি বলবেন না, অত পয়সা নেই। না না, আমার পয়সা আপনাদেরই আছে, আমার তো নেই। আমি বলছি না পাবেন না, হ্যাঁ প্লিজ ডোন্ট মিসআন্ডারস্ট্যান্ড। হ্যাঁ। কিন্তু এটা কি আপনাদের যেটা বলছেন সেটা একটা কনভিকশন থেকে বলছেন না পলিটিক্যাল না না, রিটরিক? পুরো পুরো কনভিকশন থেকে বলছি। আমরা নিচে কেন গিয়ে- আপনার ওপিনিয়নের উপর আমি ভরসা করছি, কেননা আপনি হচ্ছেন উত্তরবঙ্গের মানুষ, আপনি শিলিগুড়ি নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির অধ্যাপক, আপনি হাতের তালুর মতো ওই এলাকাটা চেনেন। দেখুন, আমি রাজ্য সভাপতি হওয়ার পর প্রায় 4 বছর রাজ্য সভাপতির পদে ছিলাম, এবং আমি মানে গর্ব করে বলতে পারি আমি 3 দিন কোনো এক জায়গায় থাকিনি, পরপর 3 দিন, পুরো আমার এই টেনিওরটাতে আমি পুরো পশ্চিমবঙ্গ ঘুরেছি। হ্যাঁ, সব জায়গায় যেতে পেরেছি, কি তো সম্ভব নয়, এত বড় রাজ্য 4 বছরে তো সম্ভব নয়, প্লাস রাজ্য সভাপতির মিটিং টিটিং থাকে, তো স্বাভাবিকভাবে আমার তারপরে সংসদের কাজ আছে। সংসদের কাজ থাকে এইসব দিয়ে। তো আমার মোটামুটি এই রাজ্যের মানুষ সম্পর্কে, রাজ্যের বিভিন্ন বিভিন্ন প্রান্ত সম্পর্কে, বিজেপিতে কারা নেতৃত্বে আছে তাদের সম্পর্কে একটা স্পষ্ট ধারণা তৈরি হয়ে গেছে এই 4-5 বা 10 বছর, যাই বলুন না কেন। তাতে আমি বলছি, মানুষের যে ধরনের এবার আমরা দেখছি, মানুষের যে মুড দেখছি, আমরা হাত দেখাচ্ছি, মানুষ বলছে জয় শ্রীরাম, আমরা বলছি না, তারা বলার পর আমাদেরকে জয় শ্রীরাম বলতে হচ্ছে। এই ধরনের পরিস্থিতি এবার আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষে আমরা দেখতে পাচ্ছি, যেটা 21-এ ছিল না। 21-এ আমরা জয় শ্রীরাম বেশি বলছিলাম, মানুষ কম তো বলছে। আপনাদের ইলেকট্রাল স্ট্র্যাটেজি ওয়াজ কমপ্লিটলি হেওয়ার। যাই হোক, এক একটা সময় অনুসারে এক একটা থাকে, সেটা কখনো সাকসেস হয়, কখনো সাকসেস হয় না। ওটা কোনো স্ট্র্যাটেজি ছিল না, ওটা স্ট্র্যাটেজি ফর সুইসাইড। রাজনীতিতে হচ্ছে যখন সাকসেস হয় তখন স্ট্র্যাটেজি খুব ভালো। আপনি বলুন তো, 11 সালে মমতা বন্দ্যোপাধ্যায়, অনেকে বলে আপনাদের অর্গানাইজেশন নেই, আমাদেরকে অনেক সাংবাদিক বলেন, আপনি তো অভিজ্ঞ সাংবাদিক, 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের কি অর্গানাইজেশন? মমতা বন্দ্যোপাধ্যায়ের অর্গানাইজেশন ওয়াজ রেস্ট্রিক্টেড টু 2-3 ডিস্ট্রিক্ট, কিন্তু যেটা ছিল সেটা হচ্ছে একটা হাওয়া। জনতা ঠিক করে পেরেছিল পরিবর্তন হবে, হ্যাঁ, এবারও তাই হচ্ছে। হাওয়া, এবং সবাই ভুলে যায় যে মমতা উড নট হ্যাভ কাম টু পাওয়ার ইফ শি ওয়ার নট সাপোর্টেড বাই কংগ্রেস, এসইউসিআই, একদম। মাওয়িস্ট। হ্যাঁ, মাওয়িস্ট প্লেড এ ভেরি ভেরি ক্রিটিক্যাল রোল। আর প্রথম ক্যাজুয়ালিটি হলো কিষেনজি। লোকে বলে না আজকাল কি সব হলে, কি হলে কি জি, আর অমুক হলে কিষেনজি। তো কিষেনজি তো ওপেনলি বলেছিল যখন লালগড়ে ওখানেও সিপিএম বিরোধিতা। না, আমরা মমতাকে চিফ মিনিস্টার হিসেবে চাই। ইউ আস্ক শুভেন্দু, হ্যাঁ, হাউ মাওয়িস্ট হেল্পড হিম। না, আমি জানি, আমার সাথে কথাও হয়েছে শুভেন্দুদার এই বিষয়ে, এবং এই সাপোর্ট না থাকলে পরে সেই সময় তো মাওয়িস্টরা পুরো ঝাড়গ্রাম সহ বিস্তীর্ণ যে এলাকাটা, পুরো জঙ্গলমহল, এক কথা, হ্যাঁ হ্যাঁ, তো ওদের কন্ট্রোলে ছিল। জঙ্গলমহলকে পুরো সিপিএম খালি করে দিয়েছিল। সিপিএম করলে সে গুলি খাবে, এরকম অবস্থা হয়ে গেছে। এখনো আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে মাইটি মমতা বন্দ্যোপাধ্যায় দেখতে পাচ্ছি, কিন্তু প্র্যাকটিক্যালি এটা ছিল। হ্যাঁ হ্যাঁ, সে তো ছিলই। হয় না দশচক্রে ভগবান ভূতায়, এটা সেরকম কেস। তার ওভারঅল হাউ মেনি সিটস?
আমার বিশ্বাস 160 থেকে 70-এর মধ্যে কোনো একটা সংখ্যা আসবে, মানে কনভিকশন। একটা কথা আমি দেখছি এবার, মানে মাঠে রেফারি হুইসেল বাজানোর আগেই আপনারা বলতে শুরু করেছেন আমরা জিতছি জিতছি জিতছি। হ্যাঁ, অবশ্যই আগের বারের মতো বোকামি করেননি, আপকি বার 200 পার এটা বলেননি, কিন্তু আপনাদের ইউ স্টার্টেড উইথ দ্য কি বলে ডিকটাম যে উই আর উইনিং উই আর উইনিং উই আর উইনিং। এটা কি, ওয়াজ ইট এ স্ট্র্যাটেজি অর ইট ওয়াজ এ মানে ফিডব্যাক ড্রিভেন? দেখুন, প্রথম কথা হচ্ছে এসআইআরে একটা বড় অংশ নাম কেটে যা কাদের, আমি যেটাকে খুব গুরুত্ব দিয়ে দেখছি সেটা হচ্ছে 24 লক্ষ মৃত ভোটারের নাম, ডেড ভোটারের নাম কেটে যাওয়া। এই 24 লক্ষের আমি কম করে যদি ধরে নিই, তৃণমূল কংগ্রেস 12 লক্ষ ভোট ফেলতো বিভিন্ন জায়গায়, এবং তারা প্রত্যেক বিধানসভায়, গতবার যদি আপনি আইপ্যাকের স্ট্র্যাটেজি দেখেন, আইপ্যাক বিধানসভাতে 30-50টা করে বুথ বেছে নিত, এবং 24-ও আমার লোকসভাতে টার্গেট করেছিল যে ইটাহারের মাইনাস দিয়ে আমাকে পুরো খেয়ে নেবে, অন্যান্য জায়গায় করা সম্ভব নয়। এবার স্ট্র্যাটেজি করতো ওরা, আমি ওখানে কিছুটা আটকাতে পেরেছি বলে আমি জিততে পেরেছি। এই নামগুলো সরে যাওয়াতে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল অনেকটা ব্যাকফুটে চলে যায়। দ্বিতীয়, বেশ কিছু অ্যাক্টিভিটি এর মধ্যে হয় যে অ্যাক্টিভিটিগুলো মানুষকে একটা সংশয় থেকে বের করে আনে যে হ্যাঁ, বিজেপি এবার পাওয়ারে আসতে চাইছে। একটা ডাউট ছিল মানুষের মনে, এবং সেটা ক্রিয়েট করা ছিল বাই টিএমসি ইটসেলফ অ্যাজ ওয়েল অ্যাজ ফ্রম দ্য লেফট পার্টিস। লেফট এটা প্রোপাগেট করতো, বিজেপি আসতে চায় না, সেটিং তত্ত্ব হ্যানত্যান এসব ছড়াতো। লাস্ট কয়েক মাসে আপনি যে স্টেপগুলো হয়েছে, নির্বাচন কমিশনের স্টেপ বলুন বা এতে সাধারণ মানুষের মধ্যে একটা হয়েছে, আর যখন আমরা পরিবর্তন যাত্রা করতে শুরু করলাম এই এসআইআর চলা অবস্থাতে, তখন আমরা যখন নিচে যেতে শুরু করলাম, মানুষের এই ভাইবটা আস্তে আস্তে শুরু করলো। দেখুন, 24-এর আগে যে ধরনের অ্যাটমসফিয়ার ছিল, 24-এর পরে এমন অনেক ঘটনা ঘটেছে যে ঘটনা কিন্তু মানুষকে ভাবতে, সে বাংলাদেশের ঘটনা ধরুন বা অন্যান্য ঘটনা, আরজি কর থেকে শুরু করে সন্দেশখালীর ঘটনা এসছে, সন্দেশখালীর ঘটনা যদি আগেই শুরু হয়ে গেছে, মেজর ঘটনা। তো এই সব মিলে আমার মনে হয় মানুষকে, আমরা যেটা দেখেছি মানুষের চোখে, মানুষকে অন্যরকমভাবে ভাবতে ইনস্টিগেট করেছে। মানুষ বলছে দাদা নেওয়া যাচ্ছে না। কলকাতাতে আমি যে ডাক্তার দেখাতে গেলাম, আমি ডাক্তারের চেম্বার থেকে বেরোনোর পর আমাকে 5-7টা সেলফি দিতে হলো, ওখানে আরও 5-7 জন লাইনে ছিল, আমি তাড়াহুড়ো করে বেরিয়ে এলাম। লিফটে যাওয়া, নামা, সমস্ত সময় যাদের সাথে দেখা হচ্ছে, দাদা আর পারা যাচ্ছে না, আর পারা যাচ্ছে না, আর কবে আর কবে, সেই গানের লাইনের মতো। এবার মানুষের মনে হচ্ছে যে আর কবে নয়, এবারই করতে হবে। তো যেহেতু আপনাদের দল যে কোনো নির্বাচনী যুদ্ধে যায় সেনাপতির নাম ইয়েতে রেখে, একমাত্র শুধু এই নরেন্দ্র মোদী ছাড়া নোবডিজ নেম ইজ ডিসকাসড পাবলিকলি, কিন্তু পশ্চিমবঙ্গে তো এটা একটা মানে যখন একটা হাওয়া বা একটা আন্ডার কারেন্ট থাকে তখন এসবের কোনো মানে থাকে না। কিন্তু হাউ অ্যাবাউট ইউ বিকামিং দ্য সেম? দেখুন, আমাদের পার্টিতে যেহেতু রেজিমেন্টেড পার্টি, রেজিমেন্টেড পার্টি, আমি যখন ধরুন প্রথম শাখায় গেছিলাম আরএসএসের, যে আইডিয়ার সাথে অ্যাটাচ হয়েছিলাম, আমি তো এমপি হব, মিনিস্টার হব, অমুক মন্ত্রী হব, তমুক মন্ত্রী হব বা মুখ্যমন্ত্রী হব, তার জন্য তো হয়নি। আমি এই কনভিকশনের সাথে এই পার্টিটা করি, কারণ আমি আমার আইডিওলজিতে, আমার আদর্শে বিশ্বাস করি। আমার প্রশ্নটা এই কারণেই করলাম যে আদার অ্যাসপিরেন্টস দে ডু নট হ্যাভ দিস RSS BJP combined background and in your kind of setup, আমি যতটুকু এখন চর্চা করে বুঝতে পারি, আগে তো আপনারা ইউ কাউন্টেড ফর নাথিং ইন বেঙ্গল। আমরা যখন সাংবাদিকতা করি, একদম এক বিষ্ণুকান্ত শাস্ত্রী ছিলেন আর তপনদা ছিল, তপন সিং, এর বাইরে তো করে কেউ ছিল না। তো সব ক্যালকুলেট করে আমার কেন জানি না মনে হয় ইউ আর এ ম্যান উইথ ক্লিন ইমেজ, শিক্ষিত মানুষ আপনাকে ইজিলি অ্যাকসেপ্ট করবে। দেখুন, পার্টি আমাকে রাজ্য সভাপতির দায়িত্ব দিয়েছে যখন আমি কিচ্ছু ছিলাম না। আমাকে কলকাতাতে ম্যাক্সিমাম লোক তখন চিনতেন না, শুধু কিছু কানা ঘোষায় কিছুই শোনা যায় না।
না, আমাদের ভারতীয় জনতা আপনি পার্টি একটা ভারত মন্ত্রীও বটে, আপনি তো কোনো হেলা ফেলার লোক না। দেখুন, পার্টি আমাকে যখন যে দায়িত্ব দিয়েছে, আমি আমার যে নিজস্ব ক্ষমতা বা নিজস্ব যে এইটা ইয়ে না আছে খুব সেটা করেছি। ডিপ্লোম্যাটিক আনসার হয়ে গেল। না দেখুন, রাজনীতিতে তো একেবারে শেষ দিকে এসে আপনি গোচনা ঢেলে দিলেন। রাজনীতিবিদরা ডিপ্লোম্যাট হয় ভালো। ভারতবর্ষে অনেক বড় বড় রাজনীতিবিদ বিদেশে গিয়ে খুব ভালো ডিপ্লোম্যাটের কাজ করে এসেছে। আর ইউ হ্যাপি উইথ দ্য কোয়েশ্চেন অর আনহ্যাপি? না, আই এম অলওয়েজ হ্যাপি উইথ এভরিথিং। Okay. আমি লাইফকে বলেছি তো, আমার লাইফের দৃষ্টিভঙ্গিটা একদম চেঞ্জ হয়ে গেছে একটা সময়ের পর থেকে। আমি ফেটে বিশ্বাস করি। দেখুন, সেন্টারে মন্ত্রী, হাফ প্যান্ট মন্ত্রী হওয়ার চাইতে এ রাজ্যে চিফ মিনিস্টার হওয়া অনেক ভালো। দেখুন, পার্টি যে দায়িত্ব দেবে, যাকে দেবে, পার্টির সেই সোলজার সেই দায়িত্বই পালন করবে। বাকিরা না। আমাকে যদি পদাতিক বাহিনীতে দেয়, আমি পদাতিক বাহিনীতে লড়াই করবো। যদি ঘোড়সাওয়ারে দেয়, আমি ঘোড়সাওয়ার হয়ে লড়াই করবো। লড়াই তো আমার চলবেই সবসময়। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। নমস্কার, ধন্যবাদ।